নমস্কার। আজকে পর্বটি হলো পশ্চিমবাংলায় 2026 বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস 240টি থেকে 250টি আসন পেতে চলেছে। এবার আপনারা বলবেন, গল্পের গরু গাছে তুলছেন, 240 থেকে 250টি আসন পাবে, তাহলে বিরোধীরা কি করলো 5 বছর ধরে? 2021-এর পর থেকে বিরোধীরা কি করলো? প্রশ্নটা এখানেই। যাক, আসছি সে বিশ্লেষণে। তার আগে বলে রাখি, আমার পলিটিক্স টপিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর আমার অনুষ্ঠান যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। আপনাদের জন্য নিত্য নতুন আপডেট নিয়ে আসবো এবং আশা করি আপনাদের যুক্তি সম্পন্ন কথা নিয়েই আসবো। মন গড়া কোনো কথা বা ভিউজ পাওয়ার জন্য বা আবেগবশত বা কোনো চাটুয়াগিরি করার জন্য এই ভিডিও নয়। সেটা আপনারা বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন আমার এই বিশ্লেষণ শুনলে। কেন বললাম যে তৃণমূল কংগ্রেস 2026 বিধানসভায় 240 থেকে 50টি আসন পেতে চলেছে? শুনুন তাহলে। সামনেই 1.5 মাস পরে আপনারা সবাই জানেন বিধানসভা ভোট শুরু হয়ে যাবে। 2021 থেকে বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসার জন্য কি এমন কাজ করেছে বলতে পারবেন? শুধু আবেগবশত যারা হয়তো কিছু হয়তো কেউ পায়নি, বা সে বিজেপি কর্মী বা বিজেপি নেতা, সে বিরোধী বলে সে অপপ্রচার করছে, আন্দোলন করছে বা মিথ্যা গল্প বানিয়ে বলছে, এই দিয়ে ভোট হয় না। জানবেন, একটা সমাজে বুদ্ধিজীবী, শিক্ষিত, পড়াশোনা জানা লোক এবং বিবেচনা করার মতন মানুষ সংখ্যা কিন্তু বেশি। তারা কি ভাবছে তারা কিন্তু বুঝতে পারছে দেশের পরিস্থিতি, রাজ্যের পরিস্থিতি এবং রাজনীতি কোন দিকে বাহিত হচ্ছে। এবার বলুন, এই কথাটি কেন বললাম? 2021 সালের পর থেকে যেসব টাকা পয়সাগুলো বাংলা পাওয়ার কথা, তথা বাঙালি জনগণ এবং পশ্চিমবঙ্গবাসী পাওয়ার কথা কেন্দ্র থেকে, তার একটি পয়সাও পশ্চিমবঙ্গের জন্য ঘোষণাও করেনি, দেয়ও নি। বরঞ্চ মিথ্যা গল্প এসে করছে, আমরা আসলে সোনার বাংলা বানাবো, 3000 টাকা দেব, চাকরি দেব। আচ্ছা ভাবুন তো, যে লেখাপড়া জানে না, যে ছেলেটি হয়তো টোটো চালাচ্ছে বা দিনমজুরি কাজ করছে, এছাড়াও তো অনেক শিক্ষিত যুবক বা চাকরি বাকরি করছে, এরকম মানুষ রয়েছে যারা রাজনৈতিক সচেতন মানুষ। তারা তো দেখছে 8 বছর হয়ে গেল ত্রিপুরায় সরকার গঠন করেছে, ছোট্ট একটি রাজ্য। সেখানে তাদের নিজেদের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব কত। কেউ দল ছেড়েছেন বিজেপির থেকে, কেউ বিজেপির বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়েছেন এবং ঘোটালাবাজিও হয়েছে। সেই সব এখানে দুর্নীতির কথা বলছেন। এখানে নরেন্দ্র মোদী, অমিত শাহ আর এখানকার বিরোধী দলনেতা থেকে শুরু করে তিনি দুর্নীতির গল্প শোনাচ্ছেন, তৃণমূলের দুর্নীতির গল্প। তাহলে নিজেদের তো সুনীতি রাখতে হবে না? তাহলে নিজেদের সুনীতি যদি রাখতে হয়, তাহলে ত্রিপুরায় আপনারা কি করেছেন? 8 বছরে একটা স্মার্ট সিটি বানাতে পারেননি, বা কোনো কর্মসংস্থান দিতে পারেননি, বা এই যে আছে তৃণমূল গভর্নমেন্ট ভাতা দিচ্ছে সেটাও দিতে পারেননি। কিন্তু কিছু পার্টি অফিস ভেঙেছেন, বিরোধীদের বাক রুদ্ধ করে দিয়েছেন। অনেক পার্টি অফিস একক নায়কতন্ত্র একটা তৈরি করেছেন, কিন্তু উন্নয়নের নামে কিছুই হয়নি। না চাকরি বাকরি হয়েছে, না সড়ক ব্যবস্থা ভালো হয়েছে, না আপনারা যে প্রতিশ্রুতিটা দিয়েছিলেন 10,026 জনের চাকরি চলে গেছিল বাম জামানায়, যে তার ফলে আপনারা ক্ষমতায় এসেছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনারা ক্ষমতায় আসলে ওই 10,026 জনকে আগে অন্তর্ভুক্ত করবেন, তাদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন। আজ অব্দি সেই শিক্ষকরা কেউ সবজি বিক্রি করছে, কেউ রিক্সা চালাচ্ছে, কেউ টোটো চালাচ্ছে, কেউ টিউশনি পড়াচ্ছে, এই করে তাদের দিন কাটছে। তাদের কথা একবারও ভাবেননি। কিন্তু আজকের ওই যে আপনারা ডবল ইঞ্জিন চাইছেন, মানে চোর ডাকাত মিলেমিশে খাবো, কেউ কিছু বলতে পারবে না, সেই রকম অবস্থা ত্রিপুরায় রয়েছে বলে তাই আপনারা এখনো টিকে আছেন। কেননা ভোট না ওখানে সুষ্ঠুভাবে ভোট হয় না, বিরোধীরা আওয়াজ তুলতে পারে না, বিরোধী পক্ষকে স্ট্রং হতে দেন, প্রশাসন দিয়ে সেটাকে ধ্বজভঙ্গ করে রেখে দিয়েছেন। এটা মানুষ দেখছে। এই মুহূর্তে বিহারে আপনারা যে খেলাটা করতে যাচ্ছেন, নীতিশ কুমারের রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দিতে চাইছেন, তাকে রাজ্যসভায় পাঠাতে চাইছেন। কারণ এই নীতিশ কুমার যে খেলাটা করতে যাচ্ছিল সেটা আপনারা ভালোভাবে জানতেন এবং
এই নীতিশ কুমারের আমলে, এই নীতিশ কুমারের মুখ্যমন্ত্রীত্বে আপনাদের বিধায়ক নিয়ে আপনারা সরকার করেছেন। মুখ্যমন্ত্রী যদিও নীতিশ কুমার ছিল, কিন্তু আপনাদের বিধায়ক ছিল, বিজেপি ওখানে একসাথে জোট সরকার ছিল। তখন ওখানে চাকরি পরীক্ষায় অনেক ঘোটালা হয়েছে, অনেক দুর্নীতি হয়েছে। আজকে নীতিশ কুমারকে বলছেন যে সেই ফাঁস করে দেব, সেই চাকরির দুর্নীতি ফাঁস করব, তোমার বিরুদ্ধে তদন্ত আসবে, সিবিআই আসবে, তুমি রাজ্যসভায় যাও, না হলে তোমাকে এই বুড়ো বয়সে জেলে যেতে হবে। মানে চমকানো যাকে বলে। তাহলে একটা কথা বলি, জোট সরকার, জোট সঙ্গীর সাথে যদি এই আচরণ করতে পারেন, তাহলে আপনারা নিজের যেখানে একক ক্ষমতা সেখানে কি করেন? দিল্লিতে এসে মানুষের মাছ মাংস খাওয়া বন্ধ করে দিয়েছেন। আপনাদের ভাবা উচিত ছিল যে এই দৃশ্যটা কিন্তু অন্য পার্শ্ববর্তী রাজ্যগুলো দেখছে, আসামে কি হচ্ছে দেখছে, দিল্লিতে কি হয়েছে দেখেছে। সেই উদাহরণ পূর্বের ভিডিওগুলোতেও আমি দিয়েছি। সেখানে মন্দির ভেঙে আরএসএস এর পার্কিং এর ব্যবস্থা করছেন, কিন্তু বলতে পারবেন যে সেখানে কর্মসংস্থান হয়েছে? বা রেখা গুপ্তা যে বলেছিলেন মহিলাদের প্রতি মাসে 2,500 টাকা করে তাদের অ্যাকাউন্টে ঢুকবে, আজ অব্দি 1 টাকা ঢুকেছে? ঢোকেনি। উল্টো অনেকের ব্যবসা বন্ধ করে দিয়েছেন। ঝুপড়ি বস্তি এলাকায় আজও পানীয় জলের ব্যবস্থা সুরক্ষিত হয়নি, এবং নিকাশি ব্যবস্থা, পলিউশনের ব্যবস্থা কিন্তু আজও দিল্লির খুব খারাপ। প্রায় 1.5 বছর সরকার হয়ে গেল, ভাবুন। এটা কিন্তু বাংলার মানুষ দেখছে। দ্বিতীয় কথা, এই মুহূর্তে যদি দেশের কথা বলি, যখন এই মোদী সরকার বিরুদ্ধে ছিল, উনি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, যখন উনি ক্ষমতা আসবেন, মনমোহন সিংয়ের সরকার ছিল, তখন যদি দেশে কোনো রকম অরাজকতা হয়েছে, কোনো রকম আতঙ্কবাদী হামলা হয়েছে, কোথাও কিছু হয়েছে, সরাসরি কংগ্রেসকে দায়ী করেছেন। বলছে এই ঘুষবেটিয়া আসে কোথার থেকে, এর জন্য দায়ী স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী। এই নরেন্দ্র মোদীর মুখের বক্তব্য। দ্বিতীয় কথা, এদের হাতে এত অস্ত্র আসে কোথার থেকে, এদের কাছে এত টাকা পয়সা আসে কোথার থেকে, এর জবাব দিতে হবে একমাত্র প্রধানমন্ত্রীকে। এটা কিন্তু আমার কথা নয়, এটা নরেন্দ্র মোদীর মুখের কথা। আমার দেশের এখন বর্তমান প্রধানমন্ত্রী, তখন যখন তিনি বিরোধী দলের ছিল, তখন তার এই ভাষণে ছিল। তাহলে আজকের যখন একের পর এক হামলা হচ্ছে, হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, হিন্দু সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী সবকিছু থাকাকালীন সেই হিন্দু নিধন হচ্ছে, সেই মানুষ আহত হচ্ছেন, এবং মানুষের কর্মসংস্থান চলে যাচ্ছে। এই 10 বছর মোদী সরকারের চলাকালীন 4.5 লক্ষ লোক কর্মসংস্থান হারিয়েছে। এবং একটা মানুষ 10 টাকা রিচার্জ করে বাড়িতে একটা ফোন ফেলে রাখতে পারত, মোদীর দয়ায় এখন 350 টাকা দিয়ে রিচার্জ করতে হয়। একটা কেবল লাইন 150 টাকায় বহু চ্যানেল নিয়ে দেখতে পারতো, এখন প্যাকেজ হিসাবে নিতে গেলে মিনিমাম কিছু চ্যানেল সমেত দেখতে গেলে 500 টাকা লাগে। এ তো গেল দেশের কথা। দ্বিতীয়ত কথা হচ্ছে গিয়ে অ্যাপস্টিন ফাইল, যেখানে দেশের প্রধানমন্ত্রীর নাম উঠে এসছে, এবং অনেক কারনামাই সেই ফাইলের অনেক ছবি, অনেক ভিডিও প্রকাশ হয়েছে। এবং প্রকাশ্য ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় বসে প্রেস কনফারেন্স করে বলছে যে আমি 10 মিনিটের মধ্যে মোদীর রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দিতে পারি। আমার দেশের প্রধানমন্ত্রী কি তা নিয়ে কোনো উত্তর করেছে যে কেন তুমি এত বড় কথা বললে, আমি কি অপরাধ করেছি আমার দেশের জনগণের সাথে? ইভেন নোটবন্দি যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের কথা হয়েছিল, সেটাও কিন্তু তিনি বলেছেন। তাছাড়া পুলওয়ামা কাণ্ডর যিনি তদন্ত করছিলেন, আজ সে দেশে নেই, তাকেও দেহ ছাড়তে হয়েছে প্লেন ক্র্যাশে। অজিত পাওয়ার, যাকে প্রধানমন্ত্রী বলেছিলেন 70,000 কোটি টাকার ঘোটালা অজিত পাওয়ারের নামে, এই আমি তাকে জেল খাটাবো, এই কথা প্রকাশ্য জনসভায় বলে 15 দিনের মধ্যে তাকে তার দলবল ভেঙে বিজেপিতে যোগদান করিয়ে উপমুখ্যমন্ত্রী বানিয়েছে। অজিত পাওয়ারও নিঃশব্দে চলে গেছেন, এবং তিনি কিন্তু গিয়ে বিজেপির দুর্নীতি ফাইল সে সংগ্রহ করেছিলেন, এবং তিনি এও প্রকাশ করেছিলেন মৃত্যুর 3 দিন আগে যে বিজেপি দুর্নীতি ফাইল আমার কাছে রয়েছে এবং আমি বিজেপির সঙ্গ ত্যাগ করলাম। তার 3 দিন পরেই তার প্লেন ক্র্যাশ হয়। তো শিক্ষিত মানুষগুলো কিন্তু, বাংলার মানুষ, এই বিবেচনা করছেন এবং দেখছেন তারা দেশের পরিস্থিতি কি। এবং এখন উনি জবের থেকে প্রধানমন্ত্রী হয়েছে, এই দেশ সেই দেশ বিদেশ ঘুরে ঘুরে এমন কোনো দেশ বাকি রাখেনি, এমন কোনো দেশকে ঢালুয়া অর্থ দান করেননি যে নেই। এর আগে দেখেছেন ওবামার স্ত্রীকে আমার দেশের সেরা যে ডায়মন্ড উপহার দিয়েছেন, এরকম বহুত কিছু করেছে। আবার এই ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এসেছিলেন গুজরাটে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ধ্বংস করেছেন। দেশের অর্থনীতি তো উনি শেষ করেছেন, কর্মসংস্থান শেষ করেছে না। বছরে 2 কোটি তো দূরের কথা, 2,000 লোকের চাকরি হচ্ছে না, কর্মসংস্থান হচ্ছে না, কোনো নতুন করে ব্যবসা বাণিজ্য হচ্ছে না। উল্টো
ছোট ছোট শিল্প যত ছিল দেশের বন্ধ হয়ে গেছেন এই মোদী সরকারের দয়ায়। যদি বলেন কেন, সব চীনের প্রোডাক্ট ঢুকছে বাজারে এবং সস্তার মাল, যে মালটা ভারতীয় ইন্ডিয়ান ব্যবসাদাররা যদি তৈরি করে বাজারে ছাড়তে যায়, যে মালটা দাম পড়বে 100 টাকা, চীনের মালটা চলে আসছে সেটা 50 টাকায় পাচ্ছে। অতএব চায়না মার্কেটটা এমন ভাবে পুরো ভারতবর্ষ ছড়িয়ে গেছে, দেশের অর্থ নিয়ে চলে যাচ্ছে চায়না, হয়তো সেখান থেকে সাময়িক কিছু ট্যাক্স পাচ্ছে। এইভাবে দেশের প্রোডাক্টগুলো বন্ধ হয়ে গেছে, সেদিকে কেউ বলছে না। শুধু হিন্দু খাতরে মে হ্যাঁ, হিন্দু খাতরে মে হ্যাঁ, মোদি থাকলে হিন্দু তো থাকবে। এই যে গল্পটা, এই যে একটা তৈরি করেছে, এই গল্পটা যে বানিয়েছেন, শুধু বিজেপির কাছে একটাই পুঁজি রয়েছে, সেটা হচ্ছে হিন্দুদের মধ্যে একটা আতঙ্ক ঢুকিয়ে হিন্দুর ভোটটাকে কালেকশন করা, আর কিচ্ছু নেই এদের কাছে। এদের কাছে পুঁজি বলে কিছু নেই। শুধু জানে যে এখানে 70% আমার দেশে হিন্দু রয়েছে, এই হিন্দুর মধ্যে এমন একটা বিষ ঢেলে দিয়েছে অন্য জাতি সম্বন্ধে, দিয়ে কি করেছে, সেই হিন্দুর ভোটটা কানেকশন করে আজকে এত বছর উনি মসনাদে বসে আছে। এছাড়া কোনো তথ্য নেই বিজেপির কাছে, কোনো উন্নয়ন নেই। 200 কোটি খরচা করে দিল্লির বুকে পার্টি অফিস হয়, কিন্তু জনসাধারণের প্রকল্পের জন্য বা সাধারণ মানুষের প্রকল্পের জন্য কিচ্ছু নেই ওনার ভান্ডারে। না চাকরি আছে, না ব্যবসা আছে, না কোনো দ্রব্যমূল্য কম আছে। আজকের ভাবুন, উনি যখন ক্ষমতায় আসে তখন 23 থেকে 27 হাজার টাকার মধ্যে সোনার ভরি ঘোরাঘুরি করছিলেন। দেশ স্বাধীন হওয়ার পরে এইরকম লাভ মেরে কোনোদিন স্বর্ণের দাম বাড়েনি, যেখানে এখন প্রায় 1,72,000 টাকা ভরি। দ্বিতীয়ত কথা, এর পূর্বে এই বাংলা 18টা এমপি দিয়েছে, এখনো বর্তমানে 12টা রয়েছে। 77টা এমএলএ ছিল, সেখানে 64টা এসছে। এই 64টা এমএলএ, এখন যেহেতু এমএলএ এর ভোট, তাই এই 64টা এমএলএ কি দিয়েছে? শুধু সব এলাকায় এলাকায় ঘুরেছে আর মুসলমানদের দিকে আঙুল তুলেছে আর বলেছে এরা জেহাদি, এদেরকে তাড়াতে হবে, হিন্দুরা সব এক হও। এছাড়া রাস্তাঘাট, কোনো একটা মানুষকে হসপিটালে ভর্তি করে দেওয়া, কোনো অসহায় মানুষকে সাহায্য করা এবং প্রতিনিয়ত রাজনৈতিক প্রোগ্রাম রাখা, কোনো একটা রক্তদান শিবির থেকে ছোটখাটো ব্যাপার থেকে শুরু করে কোনো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে কিছু তুলে দেওয়া, তাদেরকে পুরস্কৃত করা, তাদেরকে সম্মান দেওয়া, তাদেরকে খোঁজ নেওয়া, কোনো কাজ নেই। শুধু 2 পয়সা কোথা থেকে আসবে সেই ধান্দায় ছিলেন। আর মোদিজির গল্প, আর হিন্দুর গল্প, আর পাকিস্তানের গল্প, আর বাংলাদেশের গল্প, এদের মধ্যে এই যে গল্পটা করেছে যে বাংলাদেশে কিভাবে হিন্দু নিধন হচ্ছে, দেখুন ভালো কথা। যে মুহূর্তে দীপু দাসের হিন্দু সনাতনী ছেলেটাকে ওইভাবে নির্যাতন করলো এবং সর্ব মানুষের সামনে ওইভাবে তাকে ঝুলিয়ে পুড়িয়ে মারা হলো, সেই মুহূর্তে সেই সময় মোদি বাজেট পেশ করে ইউনিশ সরকারকে 60 কোটি টাকা দিয়ে সাহায্য করে। ভাবুন, হয়তো ভাবছেন বিজেপি নেতারা এসব মানুষ খেয়াল করবে না, মানুষ বুঝে না। মানুষ সব বোঝে, মানুষ সব বোঝে। আপনাদের এই চালাকিগুলো ধরে নিচ্ছে, দেখছে মানুষ। দ্বিতীয় কথা, আপনাদের এমএলএরা, যে এমএলএদের উপর ভর করে আপনারা জিতবেন, যে 64টা এমএলএ রয়েছে তার মধ্যে মিনিমাম 30টা এমএলএ জিততে পারবে না। ময়নার সেখানে গোষ্ঠীকন্দলে বিজেপি নেতা দল ত্যাগ করে তৃণমূলে যোগ দিয়েছেন। দ্বিতীয় কথা, ওদিকে অগ্নিমিত্রা পল আসানসোলে যে গলিতে যাচ্ছে বলছে এই গলিটার নাম কি বলুন ম্যাডাম, আগে ভোটের তো প্রচার করতে এসছেন, আর কেন মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন? দিল্লিতে 2,500 টাকা দেননি কেন? আপনারা বলছেন 3,000 টাকা দেবেন, বাড়ি দেবেন 3 লাখের, অমুক দেবেন তমুক দেবেন। এতদিন কোথায় ছিলেন? 5 বছর ধরে তো আপনার দেখা পাইনি। আপনি যে এমএলএ, আপনার এমএলএ অফিসটা কোথায় বলতে পারছে না, মানুষের কাছে ধাক্কা করে ফিরছে। ওদিকে জিতেন্দ্র তেওয়ারি, তিনি একজন আছেন, তিনি গিয়ে প্রচার করতে গিয়ে দেখেছেন কিভাবে ধাক্কা খেয়েছে, কিভাবে মিথ্যার আশ্রয় নিয়েছে। এসব লোক দরজা বন্ধ করে দিচ্ছে এদের দেখে। বনগাঁর এমএলএ, বনগাঁ দক্ষিণের এমএলএ অশোক কীর্তনিয়া থেকে শুরু করে স্বপন মজুমদার থেকে শুরু করে তাদের এবং সুব্রত ঠাকুরের অঞ্চলে এই এসআইআর এর ফলে যেসব হিন্দুদের নাম কাটা গেছে, একই বাড়িতে একই বাবা মায়ের 3টে সন্তান, তার মধ্যে দেখা গেছে 2টো সন্তানের নাম উঠেছে, মার নাম নেই তো বাবার নাম আছে, মানে অর্ধেক ফ্যামিলির অর্ধেক লোকের নাম নেই, অর্ধেক লোকের নাম আছে। এর প্রতিফলন তো আপনাদের উপরে পড়বে ভোটে। কি করে ভাবলেন তারা ছেড়ে দেবে? সে যদি বিজেপি সমর্থিত হয়। এখানে কিন্তু তার নিজের গায়ে আঘাতটা দিয়েছেন আপনারা। আপনারা বলেছিলেন রোহিঙ্গা তাড়াবো, একটা হিন্দুর নাম বাদ যাবে না। সেখানে হিন্দুর নাম 90% বাদ যাচ্ছে, রোহিঙ্গার দেখা নেই, মুসলমানদের তাড়ানো, বাংলাদেশিদের তাড়ানোর দেখা নেই। এবং ইলেকশন কমিশনারকে যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করছে রোহিঙ্গার নাম কতজন পেয়েছেন, তখন কি বলছে? আমাদের ওটা দেখার কাজ না, ওটা আমার কাজ না, আমরা জানি না। ভাবতে পারেন ইলেকশন কমিশনারের মুখে
বক্তব্যই। এখানে যিনি বিরোধী দলনেতা, তিনি যখন নন্দীগ্রামে যাচ্ছেন, যেখানে 5 বছর উনি রাজ করেছেন, সেই নন্দীগ্রামের মানুষ যখন বলছে দাদা 5 বছর হয়ে গেল, একটা 6 ফুটের রাস্তা করে দিতে পারলেন না, তাদেরকে হাত উঁচিয়ে বলছে থামো, তোমার বেঁচে থাকলে রাস্তা হবে, আগে জিহাদিদের হাত থেকে বাঁচো, আমরা হিন্দু, সব এক হও। এই গল্প শুনিয়ে সারা জীবন ভোট নিয়ে মানুষকে বোকা বানাবেন, আবার ভাবছেন ইসবার 200 পার। সব গল্প মানুষ বুঝে গেছে আপনাদের। আপনারা কিচ্ছু দিতে পারবেন না, যে মানুষ বুঝে গেছে। কি দিয়েছেন? সারা ভারতবর্ষটাকে কি দিয়েছেন? শুধু গল্প শুনেছেন বিশ্বগুরু, অমুক গুরু, তমুক গুরু, সব দেশ ভয় করবে, আতঙ্ক করবে, শক্তিধারী দেশ। কিছুই তো করেননি। সাধারণ পাকিস্তান, যে পাকিস্তানের ঠিক মতন সব মানুষের খাওয়া জোটে না, সেই তার সাথে যুদ্ধ করতে গিয়ে ট্রাম্প ধমকি দিচ্ছেন, আপনি যুদ্ধ বন্ধ করে দিচ্ছেন। ট্রাম্প বলছে কতদিনের জন্য, কতদিন তুমি রাশিয়ার থেকে তেল কিনতে পারবে আমি নির্ধারিত করে দেবো। ট্রাম্পের কথায় চলছে, নোটবন্দি ট্রাম্পের কথায়। ট্রাম্প বলছে আপনার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে। এগুলো মানুষ দেখছে। শিক্ষিত সমাজ, ভোট তো শুধু অশিক্ষিতরা বা যারা রাজনৈতিক দলের পিছনে হুম ধুম করে লাফায়, শুধু তাদের ভোটে দল জেতে না, সর্ব মানুষের ভোটে দল জেতে। সর্বক্ষেত্রে আপনারা ঘোটালা করে ফেলেছেন মানুষের চোখে। এবং আপনাদের কামিনী কাঞ্চনের গল্প কোন নেতার সম্বন্ধে নেই আমরা বলিনি, বা শাসক দলের থেকে বলেনি, আপনাদের দলের নেতারাই ভান্ডা খুলে দিয়েছে। যখন দিলীপ ঘোষের নীল ছবি দেখাচ্ছেন আপনারা, ওদিকে দিলীপ ঘোষ আপনাদের সৌমিত্র খা, শুভেন্দু বাবু এদের সম্বন্ধে মুখ খুলে দিচ্ছেন, কামিনী কাঞ্চনের গল্প বলে দিচ্ছেন। এগুলো মানুষ, বাংলার মানুষ শুনেছে। আর আপনারা কাদেরকে প্রাধান্য দিচ্ছেন? কোথায় টুম্পা, 2 ক্লাস পড়া মেয়ে, কোনো একটা গ্রামের রাজনৈতিক কিছু বোঝে না, শুধু শাসক দলকে নোংরা নোংরা ভাষায় খিস্তি দেয়। মমতা ব্যানার্জিকে যার তারা খিস্তি দেয়, তাকে গিয়ে আপনাদের এমএলএরা কোলে তুলে নাচছে। এগুলো মানুষ দেখছে তো। কোথায় আছে রেখা পাত্র বসিরহাটে? তাকে নিয়ে নাচানাচি করছেন, যার মুখের ভাষা জঘন্য, যার চালচলন জঘন্য, যে অ্যাসেম্বলি ভোট কাকে বলে জানে না, তাকে নিয়ে নাচছেন। মানলাম ওই হেন পরিস্থিতি একটা তৈরি করেছিলেন বলে সেই সময় আপনার 8,000 ভোটে লোকসভা ভোটে লিড পেয়েছিল সন্দেশখালীতে রেখা পাত্র। কিন্তু আজকের পরিস্থিতিটা একবার চিন্তা করুন। সব মানুষের ভুলভ্রান্তি ভেঙে গেছে। বিজেপি ছেড়ে আবার যেখানেটা সেই তৃণমূলে সবাই চলে এসছে। রেখা পাত্র সেই বসিরহাটে না থেকে সেই নিউ টাউনের কোনো ফ্ল্যাটে থাকছে। এগুলো কিন্তু মানুষ দেখছে। তিনি সেই সন্দেশখালীতে অতিথির মতন বেড়াতে আসছে আর ডায়লগ মারছেন। এবং আপনারা যে টাকা পয়সা দিয়ে এই আন্দোলনটা করেছিলেন কাউকে বদলা নিতে, এবং শুভেন্দু নিজে বলেছিল আমি শাহজাহানকে জেল খাটাবো, জেল খাটাবো, জেল খাটাবো। শুভেন্দুর যে এই ছকে সন্দেশখালীর গল্প তৈরি হয়েছিল, ওখানকার মানুষ ভালো রকম বুঝেছে। এবং অনেক প্রেসের সামনে, অনেক সাংবাদিকদের সামনে ওখানকার লোকরাই কিন্তু এই মুখ খুলেছে যে আজকের শাহজাহানের উপরে ক্ষোভ রাগ ছিল শুভেন্দুর, তাই এই গল্পটি বানিয়ে বিজেপি নেতাদের, দিল্লির নেতাদের বুঝিয়ে এই গল্পটা সন্দেশখালীতে তৈরি করেছিল। এবং সন্দেশখালীর এই গল্প স্থায়িত্ব হবে না, এটা কিন্তু এর পূর্বেও বুঝিয়েছে। দ্বিতীয়ত কথা, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী হাঁটছে। শালতোরার বিধায়ক যিনি চন্দনা বাউরি, তার নামেও দেখেছেন কামিনী কাঞ্চনের গল্প। তিনি তার ড্রাইভারের সাথে পালিয়ে যাচ্ছেন। এগুলো এলাকার মানুষ দেখেছে। আপনারা জিতবেন কোথার থেকে? কোন সুমুখ মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিকল্প মুখ কাকে করেছেন? কাকে করবেন? কাকে মুখ্যমন্ত্রী করবেন? ভোটে জিতবেন এইসব ছাগল পাগল, এইসব বিধায়কদের নিয়ে। আর মানলাম কোনো সুখ্যাতি ভালো এক ব্যক্তিকে এনে মুখ্যমন্ত্রী করে দিলেন, উনি আপনার বাংলার মানুষ মেনে নেবে? এটা বাংলায় চলে না। এটা বাংলায় চলে না। বাংলার মুখ্যমন্ত্রী কি করেনি মানুষের জন্য, সেটা একটু বলবেন আপনারা, কমেন্টে জানাবেন। কি করেনি? জল, কল, রাস্তা, ইলেকট্রিক, শিক্ষার ব্যবস্থা, স্কুলের ডেভেলপ, অনেক সরকারি স্কুল সব। এবং একটা বাড়িতে যেখানে 2 ছেলে বউ, বাবা মা বৃদ্ধা, হয়তো স্বামীরাও কোনো ভালো কাজকর্ম করে বা ব্যবসা, তাদের ঘরে এই ভাতা হিসাবেই তাদের একটা ফ্যামিলিতে সারা বছরে কত টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে। আর আপনারা যেখানে ভাতা দিচ্ছেন সেখানে কুলু দাঁড় করিয়ে দিয়েছেন। এই থাকলে বাড়িতে দেব না, ওই থাকলে দেব না। সে বিহার বলুন, উড়িষ্যা বলুন, চাই দিল্লি বলুন, দিল্লিতে তো দেননি। উড়িষ্যায় যা দিচ্ছেন তাও যা বলেছিলেন সব লোকে পাচ্ছে না, সব মহিলারা পাচ্ছে না। বছরে 10,000 টাকা পাচ্ছে, তাও কিছু মহিলারা। আর দিয়েছেন বিহারে, ভোট কিনেছেন 10,000 টাকা করে দিয়ে, পরে আগে 10,000, পরে বুলডোজার চালিয়ে দিয়েছেন। এগুলো দেখেছে মানুষ। কাকে দিয়ে জিতবেন? সন্তু পানকে দিয়ে জিতবেন? হ্যাঁ, রাজনীতির কি বোঝে? শুধু মমতা ব্যানার্জিকে গালাগালি করতে জানে। করেছে সমাজের জন্য কিছু? সমাজের হয়ে কোনো কাজ করেছে? সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে? শুধু দালালি করেছে। এক দালালকে আপনারা দলে নিয়ে কাকে না স্বরাষ্ট্রমন্ত্রীর হাতের থেকে তাকে বিজেপির পতাকা ধরাচ্ছেন। আর
এটা দেখছে মানুষ, এটা দেখছে। ওরকম ছাটমাল বহু আছে তৃণমূলে যোগদান করেছে, কিন্তু অনেক নিচু স্তরের নেতারা তাদেরকে যোগদান করিয়েছেন। আর সন্তু পানের মতন একটা 2 নম্বরী মালকে আপনারা জয়েন করিয়েছেন। তো সেটা আমরা আগেই বলেছি যে সন্তু পান কিছুদিনের মধ্যে বিজেপিতে আসবে, কেননা তার আচরণেই বোঝা গেছে। এই যে বিজেপির একটা ফান্ডা, যে মমতা ব্যানার্জিকে ভালো গালাগালি করতে পারবে, যে তীব্র ভাষায় নোংরা ভাষায় কথা বলতে পারবে, তাকেই আপনারা দলে টেনে নিচ্ছেন, বিজেপির ফ্ল্যাগটা ধরিয়ে দিচ্ছেন। কোনো সুস্থ সমাজের সুখ্যাত ভালো লোক, সমাজসেবী, তাদেরকে কিন্তু আপনারা আপনাদের দলে টানতে পারেনি। যত জোর চোরকে টেনে নিয়ে এসছেন, আর যাকে তাকে আপনারা যখন তখন সেন্ট্রাল বাহিনী দিয়ে দিচ্ছেন, সেন্ট্রাল সিকিউরিটি দিয়ে দিচ্ছেন। যেরকম আপনারা এখানে বলছেন নওশাদ আপনাদের লোক না, নওশাদকে আপনারা পুশব্যাক করেননি, নওশাদকে আপনারা টাকা পয়সাও দেননি, বললে কি হবে? শাসক দল এই প্রচারটা করেছে, তার তো প্রমাণ দিয়ে দিয়েছেন। নওশাদের সিকিউরিটি কোথায় দিয়ে আসছে না, সেন্ট্রাল ফোর্স। হুমায়ুন কবির যাও এতদিন ডামাডোলটা করছিল, এতদিন যাও নাটকটা করছিল, সব নাটকের ভান্ডার শেষ হয়ে গেছে, কারণ তাকেও সেন্ট্রাল ফোর্স দিয়ে দিয়েছেন। কে? হুমায়ুন কবির। যে হুমায়ুন কবিরকে লোক মারতে যাবে, হ্যাঁ হয়তো যেখানে যাবে বিরোধী যারা আছে হুমায়ুন কবিরের, সে তৃণমূল কংগ্রেস হোক যেই হোক, স্লোগান দেবে, কিন্তু আপনারা হুমায়ুনের বিরোধিতা করছেন না। হুমায়ুন এই একটাই কথা বলছেন, মমতা ব্যানার্জি বাবরি মসজিদ করাচ্ছে হুমায়ুনকে দিয়ে, হুমায়ুনকে সাসপেন্ড করে দিল, হুমায়ুন দিনরাত মমতা ব্যানার্জিকে গালাগাল দিচ্ছে, আপনারা হুমায়ুনের কোনো রকম বিরোধিতা করছেন না, উল্টো সেন্ট্রাল ফোর্স দিয়ে দিলেন তার সুরক্ষার জন্য। এসব মানুষ বোঝে? এত কাঁচা খিলাড়ি বিজেপি, একটা সর্বভারতীয় এত বড় দল, যাদের এত ক্ষমতা ধরে, তারা উত্তরবঙ্গের হাল। এ তো বললাম মুর্শিদাবাদ সাধারণ দখল করতে চেয়েছেন হুমায়ুনকে দিয়ে, সেটাও আপনাদের হাত থেকে গেল না। হুমায়ুন ইলেকশনের পরে ঘরকা না ঘাটকা থাকবে না, আপনাদের হাতে মুর্শিদাবাদের কিছু আসবে। উল্টো উত্তরবঙ্গে নিশীথ প্রামাণিক, যার নামে একটা সময় বিজেপি বলেছিল এ একজন আতঙ্কবাদী, ড্রাগ মাফিয়া, তার নামে এক গুচ্ছ কেস দিয়েছিল এই বিজেপি, যাকে তৃণমূল দল থেকে তাড়িয়ে দিয়েছে, তাকে কোলে তুলে নিয়ে বিরাট মন্ত্রী বানিয়ে দেন। আজকে তার পরিস্থিতি এরকম হয়ে গেছে, সে ভোটে দাঁড়ালে জিতবে না, কোনো প্রভাব নেই। তো যার এলাকায় প্রভাব নেই, যাকে দেখে মানুষ একত্রিত হবে না, যাকে দেখে ভোট হবে না, কারা আপনাদেরকে ক্ষমতায় নিয়ে আসবে? আপনারা যাকে রাজ্যের সভাপতি করেছেন, মহিলা কেলোকীর্তিতে তার নাম ছাপিয়ে গেছে। বাংলায় শ্রেষ্ঠ নেতার যদি মহিলা কীর্তির নাম থাকে তো তার নাম। আর তৃণমূল কি করেছে? যারা দলে তো অনেক রকম আসবে, অনেকে নিজের কে বিস্তার করার জন্য, নিজে কামানোর জন্য, অনেকে অনেক রকম দুষ্কর্মের সাথে, প্রত্যেকটা দলেই, সে বিজেপিতেও প্রচুর ঘোটালা আছে, প্রচুর দুর্নীতি আছে। ঠিক সেটা যদি প্রধানমন্ত্রীর ইশারায় না হয়ে থাকে, তাহলে পার্থ চট্টোপাধ্যায় যেরকম নিজে করেছেন, জেল খেটেছেন, দল থেকে বিতাড়িত হয়ে গেছে, পার্থ চট্টোপাধ্যায়ের নাম কোনো তৃণমূল কর্মীর মুখে নেই, তাকে টিকিটও দিচ্ছে না। কিন্তু আপনারা কি করেছেন? ওরকম লো কোয়ালিটির যত মাল আছে আপনাদের দলে নিয়ে ভরেছেন, তাদেরকে দিয়ে পশ্চিমবঙ্গ শাসন করবেন। আরে বাংলার মানুষ মেনে নেবে? হ্যাঁ, কোথায় মানবে? এসছিল প্রধানমন্ত্রী কিছুদিন আগে সিঙ্গুরে বক্তব্য রাখতে, সব নেতারা বলেছে প্রধানমন্ত্রী এই শিল্প আনবে, অমুক শিল্প আনবে, এক্ষুনি বক্তব্য রাখবে, একটা শিল্প নিয়ে কথা বলেনি। উল্টো আমরা সুশাসন দেবো। আরে কোথায় সুশাসন দেবেন? উড়িষ্যায় ক্ষমতায় আস্তে আস্তে এক গাদা ধর্ষণ হয়েছে, যার কোনো মানুষ বিচার পায়নি। এখানে দেখুন, মানুষ সবাই সমান না, সবাই ভালো না। যদি দুনিয়ায় সব মানুষ ভালো হতো তাহলে তো এত কিছু করতেই না। বাংলায় যাই কিছু ঘটেছে তার কিন্তু শাস্তি হয়েছে, প্রশাসন করা হাতে ব্যবস্থা নিয়েছে, কিন্তু অন্য কোথাও হয়নি। এরকম বলতে গেলে দিন রাত শেষ হয়ে যাবে। আপনাদের যে জেতার যে বাঁকুড়া, বিষ্ণুপুর সাংসদ সুমিত্র খা 5,000 ভোটে জিতেছে। এর আগে যে সভাপতি ছিলেন তিনি কত ভোটে জিতেছেন? একটা লোকসভায় 10,000 ভোটে। এদেরকে নিয়ে আপনারা এক একটা জেলা দখল করবেন এরকম স্বপ্ন দেখছেন? যে নিজে যেতে একটা লোকসভাতে 5,000 ভোটে, সৌমিত্র খার মতন নেতা যিনি বউকে ধরে রাখতে পারেননি, চরিত্রে তো অমাবস্যার চাঁদের মতন দাগ লেগে রয়েছে, তাকে দিয়ে একটা জেলা দখল করবেন? সে আবার কি বলছে, হুমকি দিচ্ছে, বীরভূম দেখে নেব, বীরভূম গিয়ে দখল করবো। আর নিজের বাঁকুড়া সামলাতে পারছে না, বীরভূম দেখে নেবে। তো প্রত্যেকটা জেলা ভিত্তিক, উত্তর 24 পরগনা বলুন, দক্ষিণ 24 পরগনা বলুন, সেই উত্তর থেকে দক্ষিণ অব্দি, কাকে দিয়ে আপনারা বাংলাটা দখল করবেন? ওই সন্তুপান আর টুম্পাদের দিয়ে? হ্যাঁ, যাদের মানুষ পড়ছে না, যাদের মুখের ভাষা জঘন্য। দ্বিতীয়ত কথা, সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেস কোনো যদি পোস্ট করে তার দলের সুনামে, আপনাদের যত বিজেপি কর্মী আছে, ছোটখাটো নেতারা আছে, তার যে কমেন্টগুলো করে নোংরা ভাষায়, এবং যে কজন সোশ্যাল মিডিয়ায়
বিজেপির হয়ে কাজ করছেন, পোস্ট করছে, তাদের মুখের ভাষা শুনলে রাস্তার কুকুর অব্দি পালিয়ে যায়। এদেরকে নিয়ে বাংলা দখল করবেন, মানুষ এদের মুখ দর্শন করতে চায় না। এদের যা মহিলারা হয়ে মহিলাদের এক একজনের যা মুখের ভাষা। তো আমাদের অ্যানালাইসিস করে প্রত্যেকটা জায়গাতে দেখা হয়েছে, সে বনগাঁ বলুন, কলকাতা বলুন, রায়দিঘি বলুন, মুর্শিদাবাদ বলুন, বর্ধমান বলুন, উত্তর 24 পরগনা বলুন, অনেক বেটার জায়গায় তৃণমূল কংগ্রেস। আমি কিন্তু সেই বিশ্লেষণে না কি কায়দায় জিতবে, কে কতটা ভোট পাবে, ওখানে বিজেপির কত ওখানে ভোট আছে, আগে কত পেয়েছিল, শুধু আপনাদের কতগুলো জিনিস ধরিয়ে দিলাম। তাতে আমাদের পরিসংখ্যানে যা দেখাচ্ছে, তৃণমূল কংগ্রেস 240 থেকে 250 সিট নিয়ে আবার ক্ষমতায় আসছে। মানুষের জন্য যদি কিছু করেন তো মানুষের দিকে কমসে কম আঙ্গুল তুলে আপনারা বলতে পারবেন যে এই যে সামনে জনসভায় যে মানুষগুলো আছে তারা আমাদের কাছে এই ঋণী, তাদের জন্য আমরা এটা করেছি। কোন নেতা এসে একটা কেন্দ্র সরকার বলতে পারছে না জনকল্যাণের জন্য এই করেছি। আপনাদের তাবর নেতা দিল্লির থেকে উড়ে এসে সভা করছেন, চেয়ার ফাঁকা, স্টেজ ফাঁকা, মাঠ ভরছে না, জনগণের দেখা নেই। এই নিয়ে 200 সিটের স্বপ্ন দেখছেন, ক্ষমতায় আসবেন দেখছেন, কি নিয়ে আসবেন? হ্যাঁ, আর যে মমতা ব্যানার্জি সাধারণ একটা কোনো ঘটনা ঘটলেও সেখানে ছুটে যাচ্ছেন, মানুষকে সাহায্য করছেন। কি সাহায্য করেছেন 15 বছর ধরে, কি করেছেন যদি বলি তো 12 ঘন্টায়ও শেষ হবে না। পদে পদে করছেন। আর তার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কত মানুষের পাশে দাঁড়াচ্ছে, কার বাড়ি নেই, কার ঘর নেই, কার কাজ নেই, কার কি হয়েছে, 24টা ঘন্টা লেগে থাকছে। কোন নেতাটা আছে আপনাদের বিজেপির নেতা? রাজ্য সভাপতি ভাষণ দিচ্ছে, এই শোনো না, কাছে এসো না, আরো কাছে, এই শুনে মানুষ ভোট দেবে এইসব অপদার্থদের দেখে? হ্যাঁ, বহু দূরে রয়েছেন। বিজেপির সংগঠন থেকে শুরু করে 77,000 বুথে এজেন্ট দিতে পারবে বিজেপি। ক্ষমতায় তো আসার স্বপ্ন দেখাচ্ছে মানুষকে এবং বলছেন ক্ষমতায় আসবেন, আগে এজেন্ট তৈরি করুন। আপনাদের এজেন্ট দেওয়ার লোক নেই। জানেন ভোটের দিনে এজেন্ট বসায় কিভাবে বিজেপি? এই তোকে 1000 টাকা দেবো, তুই শুধু একটা খাতা নিয়ে বসবি, এই করবি। জানেন? আমরা জানি, আমরা নিজের চোখে দেখেছি, এখনো দেখছি। সে বিধানসভা বলুন, লোকসভা বলুন, মিউনিসিপ্যালিটি ইলেকশনে বলুন, এজেন্ট দিতে পারে না প্রত্যেকটা বুথে। কাউকে 1000, 1500, 2000 দিয়ে বুথে একটা খাতা আর একটা কলম দিয়ে বসিয়ে রাখে যে তোর এই যতক্ষণ ভোট শুরু থেকে শেষ অবধি থাকবি, টিফিন টাইমে একটা টিফিন দিয়ে যাবো, এই খাবি, তোর কাজ এইটুকু। এই করে এরা বাংলা দখলের স্বপ্ন দেখছেন। আপনারা বাংলা বিরোধী, বাঙালির সাথে বাঙালি মনি ঋষিদের নাম বলতে পারেন না, বিপ্লবীদের নাম নেন না, বিপ্লবীদের নাম উচ্চারণ করতে পারেন না, বাংলা দখল করতে আসছেন। স্বপ্ন আপনাদের বিতা। যাই হোক, অনেক কথাই বললাম, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আজকের এই অবধি সত্য রাখি। জয় হিন্দ, বন্দে মাতরম। ভালো থাকবেন এবং আপনারা আপনাদের মতামত অবশ্যই ভিডিওতে রাখবেন, যাতে আমি সামনের দিনে ভিডিও এবং কি নিয়ে ভিডিও করলে আপনাদের পছন্দ হয় সেটাও জানাবেন। আপনাদের আগামী দিনে সেই নিয়েই আসবো। আমাদের বিশ্লেষণ এবং প্রত্যেকটা এলাকা ঘুরে আমার পিছনে যারা কাজ করছে, সংগ্রহ করছে, তাদের অ্যানালাইসিসে যা বুঝলাম, কোনো মতে বিজেপি ক্ষমতার ধারে কাছেও যাবে না, 148-এর ধারে কাছেও যাবে না। এইটুকু আপনাদের বলে দিলাম। যাই হোক।